আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 1 ভাষা ও বাংলা ভাষা, এই পরিচ্ছেদটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই পরিচ্ছেদটি আসলে একটি তথ্যমূলক পরিচ্ছেদ, বিভিন্ন ধরনের তথ্য এখানে দেওয়া আছে বাংলা ভাষা সম্পর্কে। তো আমরা সেই তথ্যগুলো জানবো। এখানে বোঝার চেয়ে তথ্যগুলো মনে রাখাটাই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি এই পরিচ্ছেদের প্রত্যেকটি লাইন যেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আসার জন্য, সেই গুরুত্বপূর্ণ লাইনগুলোকে তোমরা দাগিয়ে রাখবে, আমি দাগিয়ে দিব। এই লাইনগুলোকে দাগিয়ে রাখলে আশা করি এই পরিচ্ছেদ থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি এই প্রশ্নগুলো সহজেই উত্তর করতে পারবে। তো হাতে কলম নিয়ে বসে যাও, বই নিয়ে বসে যাও। তো আমরা একটু দেখি যে এই পরিচ্ছেদে কি কি আছে। একটু খেয়াল করে দেখো, প্রথমেই উপরে লেখা আছে ভাষা, অর্থাৎ ভাষা কি, ভাষা কিভাবে হয় আসো আমরা একটু দেখি। দেখো লেখা আছে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু। তাহলে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে, এগুলোকে আমরা বলছি যে বাক যন্ত্র। অর্থাৎ যেই যন্ত্রগুলো দিয়ে আমরা কথা বলি, যে যন্ত্রগুলো দিয়ে আমরা ধ্বনি উচ্চারণ করি, সেগুলোকে বলি আমরা কি বাক যন্ত্র। বাক যন্ত্র আসলে এটা একটা যন্ত্র। তোমার যে মুখ অর্থাৎ ফুসফুস থেকে যে এই ঠোঁট পর্যন্ত, এর ভিতরে কথা বলার জন্য বিভিন্ন ধরনের প্রত্যঙ্গ রয়েছে। এই প্রত্যেকটি প্রত্যঙ্গের কোনো না কোনো হেল্পের মাধ্যমে কিন্তু আমরা এই কথাগুলো বলে থাকি। তো এই প্রত্যেকটাই কি, এই প্রত্যেকটা হচ্ছে মানুষের বাক প্রত্যঙ্গ। দেখো এখানে লেখা আছে যে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। তাহলে শব্দ যে তৈরি হয়, শব্দ কি দিয়ে তৈরি হয়? শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। তাহলে একটি ধ্বনি দিয়েও শব্দ হতে পারে, আবার একাধিক ধ্বনি দিয়েও শব্দ হতে পারে। অর্থাৎ তাহলে দাগিয়ে রাখো, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি শব্দ। খুবই গুরুত্বপূর্ণ লাইন, সরাসরি পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। এরপরে খেয়াল করো, লিখেছে যে শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। তাহলে আমরা পেলাম যে এই যে ধ্বনি, এই যে ধ্বনি, এই ধ্বনির যে পরবর্তী স্তর সেটা কি, সেটা হচ্ছে কি হচ্ছে শব্দ। অর্থাৎ ধ্বনি দিয়ে কি তৈরি হয়? ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়। আবার এই শব্দের গুচ্ছ দিয়ে কি তৈরি হয়? এই শব্দের গুচ্ছ দিয়ে বাক্য হয়। একটি বা একাধিক শব্দ যদি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, সেটাকে আমরা কি বলি? বাক্য বলি। আচ্ছা, বাক্য দিয়ে মানুষ কি করে? বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে থাকে। তাহলে এই যে মানুষ যে কথা বলে, মানুষ কথা বলার সময় কিন্তু বাক্য ব্যবহার করে, তাই না? এই যে অনেকগুলো বাক্য, এই বাক্যগুলো আমরা কেন ব্যবহার করি? এই সারাদিন যে তুমি আমি কথা বলি, এই কথা বলার মূল কারণটাই হচ্ছে মানুষের মনের মধ্যে যে ভাবটা জন্ম নেয়, সেই ভাবের কি করতে চায়? বহিঃপ্রকাশ করতে চায়। সে ভাবটা, তার ভাবটা অন্যের কাছে পৌঁছাতে চায়, আবার অন্যের ভাবটা সে ভাষার মাধ্যমে কিন্তু বুঝতে পারে। দেখো লেখা আছে এখানে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। তাহলে আমরা এখানে পড়েছিলাম যে ধ্বনি, ধ্বনি পরে পেয়েছিলাম শব্দ, শব্দের পরে বাক্য। এবার বাক্য দিয়ে কি হয়? বাক্যের সমষ্টিকে আমরা কি বলি? বাক্যের সমষ্টিকে আমরা ভাষা বলি। তাহলে মনের ভাব প্রকাশক শব্দ সমষ্টি বা বাক্য সমষ্টিকে আমরা কি বলি? আমরা সেটাকে বলি ভাষা বলে থাকি। আচ্ছা, ভাষা একদিকে মুখে বলার বিষয়। এই যে তুমি যে কথা বলো, ভাষা কিন্তু মুখ দিয়েই বলো, তাই না? ভাষা যে বলছো, ভাষাটা একদিকে মুখে বলার বিষয়, আবার অপর দিকে কানে শোনার বিষয়। ভাষা তুমি মুখে বললা, আমি কানে শুনলাম না, তাহলে কিন্তু তোমার মনের ভাব তুমি প্রকাশ করলেও তুমি কিন্তু আমাকে বোঝাতে পারছো না। কারণ আমি যদি বলি যে কোনো একজন বধির মানুষকে তুমি যদি কথা বলতে চাও, বধির মানুষের সামনে তুমি যদি কথা বলো, তুমি তোমার ভাবটা বোঝাতে পারবে, কিন্তু উনি কিন্তু তোমার কথাগুলো বুঝতে পারছেন না, তাই না? তার মানে ভাষা একদিকে বলতেও হবে, আবার শুনতেও হবে। এই বলা এবং শোনা, এর মাধ্যমে কিন্তু মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে এবং মনের ভাব প্রকাশ করে নিজের ভাবটাকে অন্যের কাছে পৌঁছাতে পারে। সভ্যতার অগ্রগতিতে ভাষা ক্রমান্বয়ে কি হয়েছে? লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। অর্থাৎ মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে ভাষাও কিন্তু কি হয়েছে? ভাষাও
প্রথমে ছিল কি মুখের, এরপর হয়ে গেছে কি লেখার। তাহলে মানুষ প্রথমে কিন্তু লিখতে পারতো না, মানুষ প্রথমে কি করতো, মানুষ প্রথমে হচ্ছে মুখ দিয়ে বলতো, এরপরে এটাকে আস্তে আস্তে লেখার ভাষায়, অর্থাৎ ভাষাটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য মানুষ লেখার ভাষা, তারপরে এই লেখাটাকে তারপরে ছাপা, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। অর্থাৎ এই যে তুমি লিখছো, তুমি যে লেখাটাকে ছাপাচ্ছ, এর সঙ্গে কার সম্পর্ক, এর সঙ্গে হচ্ছে চোখের সম্পর্ক। এই জন্যই বলেছে যে সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি, আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। অর্থাৎ যারা দৃষ্টি শক্তিহীন, যারা চোখে দেখে না, এই দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাটাকে উঁচু নিচু করে তৈরি করা হয়েছে, যাতে করে এই দৃষ্টি প্রতিবন্ধী যে মানুষগুলো, দৃষ্টি শক্তিহীন যে মানুষগুলো, তারা যেন এই ভাষাটাকে হাত দিয়ে অনুভব করতে পারে। লুই ব্রেইল সাহেব এই ব্রেইল পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কার করেন, এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু দৃষ্টি শক্তিহীনরা তারা পড়াশোনা করে থাকেন। আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য ইশারা ভাষা, যারা কথা বলতে পারে না, তাদেরকে কিন্তু বোঝানোর জন্য ইশারা ভাষাতে, যখন সে কথা বলতে চায় বাক শক্তিহীন তখন কিন্তু তারা মুখে বলতে পারে না, তখন তারা কি করে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে এই ভাষা, তার যে মনের ভাব, সেই মনের ভাবটাকে প্রকাশ করে। তোমরা যখন বাংলার প্রথম পত্র পড়েছ, তখন দেখেছো শোভা কিন্তু কথা বলতে পারে না। শোভা যদি কোনো মনের ভাব তার মনের মধ্যে জন্মায়, তাহলে কিন্তু উনি কি করবেন, ওই ইশারা ভাষার মাধ্যমেই প্রকাশ করবেন, যদিও আমরা দেখেছি তার চোখের ভাষা গভীর। আচ্ছা, তবে সাধারণভাবে ভাষা বলতে বিভিন্ন লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষাও নয়। অর্থাৎ ভাষা মূলত লিখিত না, ভাষা মূলত ইশারার মাধ্যমে না, ভাষার মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি, মুখে উচ্চারিত রূপই হচ্ছে ভাষার প্রধান রূপ। অর্থাৎ তুমি যতই হাতে লিখো, কাগজে কলমে লিখো, যতই তুমি ইশারার মাধ্যমে বোঝাও, এর কোনোটাই কিন্তু ভাষার প্রধান রূপ নয়। ভাষার প্রধান রূপটাই হচ্ছে কি, যে মুখে উচ্চারিত রূপ, অর্থাৎ মুখে উচ্চারিত রূপই হচ্ছে ভাষার প্রধান রূপ। আচ্ছা, এরপরে দেখো তোমার বইতে কি আছে, এরপরে দেখো লেখা আছে, এই যে তোমার জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য কি হতে পারে, আলাদা হয়ে ওঠে, তাই না? জনগোষ্ঠী ভেদে কিভাবে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, দেখো এক এক অঞ্চলের এক এক ধরনের ভাষা, আবার একই দেশের বিভিন্ন অঞ্চলে যদিও একই ভাষা, কিন্তু ভাষা বলার যে ভঙ্গি, স্টাইল, সেটাও কিন্তু আলাদা। এর জন্য বলছেন যে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়। পরীক্ষা আসতে পারে যে কি ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়। ভাষাও কি হয়ে ওঠে, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, আবার ভাষাটাও আলাদা হয়ে যায়। খেয়াল করে দেখো, এই যে বাংলাদেশে মানুষের মুখের ভাষা কি, বাংলা। আবার যদি তুমি ভারতে যাও, তাদের মুখের ভাষা কি, হিন্দি। আবার তুমি যদি আমেরিকায় যাও, সেখানে দেখবো আমরা ইংরেজি। এই যে তোমার জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর পার্থক্যের কারণে, অর্থাৎ জনগোষ্ঠী ভেদে ভাষার এই বৈশিষ্ট্যগুলো কি হয়, আলাদা হয়ে থাকে। আচ্ছা, পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবেই আলাদা ভাষা এসে বিদ্যমান আছে পৃথিবীতে। তাহলে কয়েক হাজার ভাষা আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে। বর্তমান পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে, দাগিয়ে রাখো, চীনা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, এরপর জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি ভাষা বিশ্বের বুকে। এই ভাষাগুলো হচ্ছে কি, এই ভাষাগুলো হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীর মুখের ভাষা, তাই না? এরপরে খেয়াল করে দেখো, লেখা আছে কি, বাংলা ভাষা। এবার আমরা বাংলা ভাষা সম্পর্কে জানবো। দেখো কি লেখা আছে, যে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে, তার নাম বাংলা ভাষা। অর্থাৎ আমরা পড়েছিলাম আগে, ভাষা কি, ভাষা হচ্ছে যে মনের ভাব প্রকাশক যে শব্দের সমষ্টি, যে বাক্যের সমষ্টি, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ভাষা। এবার বলছে যে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে কথা বলে, অর্থাৎ বাংলাদেশের মানুষ বা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে কথা বলে, সেই ভাষাটাকে বলছি আমরা বাংলা ভাষা। আচ্ছা,
বাংলা ভাষায় কথা বলে, খুবই গুরুত্বপূর্ণ লাইন, দাগিয়ে রাখো, বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। অর্থাৎ বাংলা ভাষা দিয়ে, এই যে ভাষায় আমি কথা বলছি, যে ভাষায় তুমি কথা বলছো, এই ভাষাটা ব্যবহার করে বিশ্বের 30 কোটি মানুষ। খেয়াল করে দেখো লিখেছে এরপরে কি, এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, দাগাও পরীক্ষায় আসে এটা, যে বাংলাদেশে কত কোটি মানুষের মুখের ভাষা বাংলা। বাংলাদেশে কিন্তু প্রায় 16 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। ভারতের পশ্চিমবঙ্গে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, দাগিয়ে রাখো, 10 কোটি মানুষের বাস। এই 10 কোটি মানুষও কিন্তু এই বাংলা ভাষায় কথা বলে। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে, দাগাও, 3 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। পরীক্ষা প্রশ্ন আসে কিন্তু যে আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় কত কোটি মানুষের মুখের ভাষা বাংলা। এ হচ্ছে উত্তর হবে কি, 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় 1 কোটি, এই যে পৃথিবীর, এই যে ভারত এবং বাংলাদেশের এই দুই অংশ বাদ দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আরো প্রায় 1 কোটি মানুষ রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে। এরপরে দেখো লিখেছে মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, দাগিয়ে রাখা ভালো করে। সরাসরি এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমার কোনো গাইড বইয়ের হেল্প নেওয়া লাগবে না, কোনো নোট বইয়ের হেল্প নেওয়া লাগবে না, শুধুমাত্র তুমি মেন বইটা ভালো করে পড়ে যাও, আশা করি তোমার এখান থেকে প্রশ্ন কম পড়বে। তাহলে তুমি দাগিয়ে রাখো, মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম, 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এবং এটি আমরা জানি যে এই বাংলা ভাষায় কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা। যে ভাষার জন্য আমরা 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের দেশের যে তরুণ সমাজ, অর্থাৎ যারা ভাষা প্রেমী, সেই মানুষগুলো কিন্তু কি দিয়েছিল, প্রাণ দিয়েছিল। তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলছি। এরপরে দেখো যে লেখা আছে যে পৃথিবীর ভাষাগুলোকে বিভিন্ন ভাষা পরিবারে কিন্তু ভাগ করা হয়েছে। খেয়াল করে দেখো এখানে কি লিখেছে, যে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। সুন্দর করে এই নামগুলো একটু মনে রেখো, কারণটা কি, পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি ভাষা পরিবার, আবার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ভাষা পরিবার নয়। তাহলে ভাষা পরিবার কোনগুলো, এগুলো হচ্ছে কি ইন্দো ইউরোপীয়, এই ভাষা পরিবার থেকে অনেক ভাষার জন্ম হয়েছে। আবার চীনা তিব্বতীয়, এই ভাষা পরিবার থেকে অনেক ভাষার জন্ম হয়েছে। এরকম করে আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়, এই যে ভাষা পরিবারগুলো, এই ভাষা পরিবারগুলো থেকে ছোট ছোট অনেক ভাষার জন্ম হয়েছে। দেখো লেখা আছে যে ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এখান থেকে খুবই একটা কমন প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য, উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়। কিন্তু প্রশ্ন অনেক সময় কঠিন করে এরকম করে প্রশ্ন পেঁচিয়ে করতে পারে, যদি প্রশ্ন করে রুশ ভাষা কোন ভাষা পরিবারের সদস্য, তুমি একদম সহজ করে মনে রাখো, এই বইতে, তোমার এই নবম দশম শ্রেণীর বইতে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য যে ভাষাগুলো, সেই ভাষাগুলো নামই কিন্তু এখানে লেখা আছে। অর্থাৎ যে ভাষার নাম দিয়ে প্রশ্ন করুক, তুমি উত্তর দিবে কি ইন্দো ইউরোপীয় ভাষা। যেমন প্রশ্ন দিয়ে আসে যে ইংরেজি ভাষা কোন ভাষা পরিবারের সদস্য, উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। আবার যদি আসে ফরাসি ভাষা কোন ভাষা পরিবারের সদস্য, উত্তর দিবে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবে। এরপরে খেয়াল করে দেখো, সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই লাইনটা থেকে, অনেকবার প্রশ্ন এসেছে এরকম যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া আর উড়িয়া। দাগিয়ে রাখো, পরীক্ষা খুবই প্রশ্ন আসে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা নিচের কোনটি, উত্তর হবে
অহমিয়া, আর যদি অপশনে দেওয়া থাকে উড়িয়া, তার উত্তর হবে উড়িয়া। আচ্ছা, এরপরে দেখো ধ্রুপদী ভাষা। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এটাও পরীক্ষা প্রশ্ন আসে যে ধ্রুপদী ভাষা কোনটি? ধ্রুপদী ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা এবং পালি ভাষা, এবং এভাবে প্রশ্ন আসে যে কোন ভাষার সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? উত্তর হবে সংস্কৃত ভাষা, আর এদিক থেকে পালি ভাষা। আচ্ছা, তো এখান থেকে প্রশ্ন আসে, ভালো করে দাগিয়ে রেখো, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন। এরপরে খেয়াল করো, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তন, বিবর্তন মানে পরিবর্তন, বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। অর্থাৎ ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবারটা, এই যে ভাষা পরিবারটা, এই ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তন, অনেক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলাকে অর্থাৎ বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো, প্রথমে হচ্ছে ইন্দো ইউরোপীয়, এর পরবর্তী স্তর হচ্ছে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়, এর পরবর্তী স্তর অতিক্রম করতে হয়েছে কি ভারতীয় আর্য, তার পরবর্তী স্তর হচ্ছে প্রাকৃত, এরপরে আমরা পাচ্ছি এই বাংলা ভাষা। এর মাঝখানে আরো অনেক স্তর আছে যেগুলো তোমাদের বইতে দেওয়া নেই, তো যেটুকু দেওয়া আছে এটুকুই তুমি মনে রাখো যে ইন্দো ইউরোপীয়, এর পরবর্তী স্তর কি ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়, এরপর হচ্ছে কি ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা ভাষা। পরীক্ষায় প্রশ্ন আসে এভাবে যে বাংলা ভাষার পূর্ববর্তী স্তর কোনটি? প্রাকৃত। অনেক সময় প্রাকৃত অপশনে দেওয়া থাকে না, তাহলে উত্তর কি হবে? ভারতীয় আর্য। আবার প্রশ্ন আসতে পারে এভাবে যে প্রাকৃত ভাষার পূর্ববর্তী স্তর কোনটি? ভারতীয় আর্য। আবার এভাবে আসতে পারে ভারতীয় আর্যের পূর্ববর্তী স্তর কোনটি? ইন্দো ইরানীয়। অতএব এই যে ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতা তুমি একটু মনে রেখো, এখান থেকে প্রশ্ন আসলে তুমি যেন উত্তর করতে পারো। আনুমানিক 1000 বছর আগে, কত বছর আগে? 1000 বছর আগে। সুন্দর করে এখানে একটা দাগ দিয়ে রাখো যে আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কত বছর আগে? 1000 বছর আগে, আনুমানিক কিন্তু এটা। এরপরে দেখো লেখা আছে ওখানে যে পূর্ব ভারতীয় যে প্রাকৃত ভাষা, সেই প্রাকৃত ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার জন্ম হয়েছে। আমরা কিন্তু এখানেও পেয়েছি যে প্রাকৃতের যে পরবর্তী স্তর, সেই স্তরটা হচ্ছে বাংলা ভাষার স্তর। আচ্ছা, এরপরে দেখো লিখেছে যে বাংলা ভাষার লিখিত রূপে প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। এই লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দাগিয়ে রেখো যে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীন নিদর্শন কোনটি? প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হবে চর্যাপদ। এই চর্যাপদের আগে কিন্তু বাংলা ভাষার কোন লিখিত রূপের যে নিদর্শন, সেটা কিন্তু আমরা এখনো পাইনি। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে কি আছে তোমার বইতে? বাংলা ভাষার কি আছে? বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। একটু খেয়াল করো, এই যে কালগত, কাল মানে সময়, স্থান মানে জায়গা। আচ্ছা, একটু দেখো তো যে আজ থেকে 1000 বছর আগের মানুষের মুখের ভাষা আর আজকের দিনে তোমার মুখের ভাষা কি এক? না, অবশ্যই এক না। ভাষার ভাষা কি হয়? ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হয়, প্রতিনিয়ত এর রূপ বদলায়। আবার অবস্থানের কারণে, জায়গার কারণে, স্থানের কারণেও কিন্তু ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে, তাই না? তুমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে খেয়াল করো, তুমি যে অঞ্চলে বসবাস করো, তুমি যে অঞ্চলে বসবাস করো, ওই অঞ্চলের মানুষের মুখের ভাষা আর তোমার পাঠ্য বইয়ের মুখের ভাষা কি এক? না, ভাষার কিন্তু এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য কিন্তু আমরা দেখতে পারি। একটু খেয়াল করো, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বাংলা ভাষায় কথা বলি। এবার খেয়াল করে দেখো, পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। দুই অঞ্চলেই বাংলা ভাষায় কথা বলার পরেও দেখো, দুই অঞ্চলে কিন্তু ভাষার যে কথা বলার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু আলাদা, যদিও দুইটাই বাংলা ভাষা। এই জন্য লিখেছে যে বাংলা ভাষা রয়েছে স্থানগত এবং কালগত স্বাতন্ত্র্য। 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গেও বর্তমান কালের ভাষা আলাদা। এই বিষয়টাই হচ্ছে এই কালগত স্বাতন্ত্র। অর্থাৎ বইতে বলা আছে যে আজ থেকে 1000 বছর আগের মানুষের মুখের ভাষা, আবার আজ থেকে 500 বছর আগের মানুষের মুখের ভাষা, বা আজ থেকে 100 বছর আগের মানুষের মুখের ভাষা কি এক? অবশ্যই না। এই বিষয়টাকে বলছি আমরা কালগত স্বাতন্ত্র। অর্থাৎ এই সময়ের বিবর্তনের কারণে ভাষার রূপের পরিবর্তন হয়েছে। এরপরে ধর কি লিখছে এখানে, আবার ভৌগোলিক
ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভৌগোলিক এলাকা ভেদে একটু আগে যেটা বললাম আমি যে স্থানের কারণে অর্থাৎ অবস্থানে ভৌগোলিক এলাকা ভেদে এই ভাষার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু পার্থক্য ঘটে। যেমন আমি একটু আগে যেটা বললাম যে বাংলাদেশের মানুষের মুখের ভাষা আর ওই ভারতের পশ্চিমবঙ্গের মানুষের মুখের ভাষা যদিও দুটি বাংলা ভাষা, কিন্তু বলার ধরন এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, নানা ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আবার এভাবে যদি খেয়াল করতে পারো যে নোয়াখালী অঞ্চলের মানুষের মুখের ভাষা আর ঢাকার মানুষের মুখের ভাষা, পুরান ঢাকার মানুষের মুখের ভাষা কিন্তু এক নয়। আবার খেয়াল করে দেখো ওই সিলেট অঞ্চলের মানুষের মুখের ভাষা, আবার চট্টগ্রাম অঞ্চলের মানুষের মুখের ভাষা, ময়মনসিংহ অঞ্চলের মানুষের মুখের ভাষা, রংপুর দিনাজপুর এই অঞ্চলের ভাষা কিন্তু সবই বাংলা, কিন্তু বলার ভঙ্গি, বলার স্টাইল, এই বিষয়গুলোর মধ্যে কি দেখা যায়, এক ধরনের পার্থক্য দেখা যায়। এই বিষয়টাকে দেখো কি বলেছে এখানে, যে ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় কি উপভাষা। ভাষার যে অঞ্চল ভেদে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটাকে আমরা নাম দিয়েছি উপভাষা। এবার খেয়াল করো, বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, অর্থাৎ বাংলা ভাষা লেখার জন্য নিজস্ব বর্ণমালা রয়েছে। এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। তাহলে এই লিপির নাম কি, যেহেতু এটা এই লিপি দিয়ে বাংলা ভাষা লেখা হয়, অতএব এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ আছে 11টি, এর মধ্যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাহলে এই 11টি এবং 39টি মিলে হচ্ছে আমাদের 50টি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি। আবার যদি প্রশ্ন আসে বাংলা ভাষায় মোট কতগুলো বর্ণ রয়েছে? উত্তর হবে 50টি। এখানে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, একটু ভালো করে মনে রেখো। এরপরে দেখো, প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে কত বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়? আজ থেকে প্রায় 2500 বছর আগে। কত হাজার বছর? 2500 বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয় এই উপমহাদেশে। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা কোন শাখা? ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা কোন শতক নাগাদ? 10ম শতক নাগাদ। কোন শতক? 10ম শতক নাগাদ কুটিল লিপি, কোন লিপি? কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। তাহলে লাইনটা ভালো করে খেয়াল করো, ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। তাহলে কোন শতক নাগাদ? 10ম শতক নাগাদ। কোন লিপি নাম ধারণ করে? কুটিল লিপি নাম ধারণ করে। কোন শাখা? পূর্ব ভারতীয় শাখা, তাই না? এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে এসে যায়, একটু ভালো করে মনে রেখো। বাংলা লিপি, এই যে বাংলা লিপি, এই কুটিল লিপির বিবর্তিত রূপ, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন দাগিয়ে রাখো, যে বাংলা লিপি কুটিল লিপির বিবর্তিত বা পরিবর্তিত রূপ। অহমিয়া, বোরো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। শুধুমাত্র বাংলা ভাষায় যে বাংলা লিপিতে লেখা হয় তা নয়, অহমিয়া ভাষা, বোরো ভাষা এবং মণিপুরি ভাষা, এখানে 3টি ভাষার নাম দেওয়া আছে। এই 3টি ভাষা কিন্তু বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে এক সময়ে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহার করা হতো। তাহলে সংস্কৃত ভাষা এবং মৈথিলি ভাষা, এই দুইটা ভাষার লেখার জন্য বাংলা লিপিও এক সময় ব্যবহার করা হতো। অন্যান্য লিপির পাশাপাশি ব্যবহার করতো, কিন্তু শুধুমাত্র বাংলা লিপি দিয়ে লিখতো তা নয়, অন্যান্য লিপির পাশাপাশি বাংলা লিপি ব্যবহার করেও এই সংস্কৃত ভাষা এবং যে মৈথিলি ভাষা, এই দুইটা ভাষা লেখা হতো। তো খেয়াল করে দেখো, বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে কিন্তু বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা কোনটি? পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে এই বাংলা ভাষা। তাহলে শুধুমাত্র এই বাংলা ভাষাটা বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গ এবং ভারতের যে ত্রিপুরা, এই ত্রিপুরাতেও কিন্তু এই ভাষা ব্যবহার করা
হয়ে থাকে। তো আমরা এই পরিচ্ছেদ একের প্রত্যেকটি লাইন এখান থেকে আমরা ধরে ধরে পড়লাম। আশা করি এই লাইনগুলোকে তুমি দাগিয়ে রেখেছো, এই লাইনগুলোকে তুমি দাগিয়ে রাখো, এই লাইনগুলো মনে রাখার চেষ্টা করো। এখানে খুব বেশি এমসিকিউ নেই, সর্বোচ্চ হলে 20 থেকে 30টা এমসিকিউ এখানে আছে। এই প্রত্যেকটা এমসিকিউ ভালো করে পড়ে ফেলো। এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি যেন উত্তর করতে পারো, সেই বিষয়টা মাথায় রেখে এই অধ্যায়টা ভালো করে পড়ে ফেলো। তো আমরা পরবর্তীতে এই অধ্যায়ের জন্য কিছু এমসিকিউ নিয়ে আসবো তোমাদের সুবিধার্থে। আশা করি সেই এমসিকিউ ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকো। আর ক্লাসগুলো ভালো লাগলে আমাদের ক্লাসগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দাও। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।